দর্শক, আমরা এবার আমাদের আলোচনা আবার ফিরে আসলাম। এবারে হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক তারেক সাহেবের কাছ থেকে আমরা শুনতে চাইবো যে সরকারের কার্যক্রম তো গ্রহণ হয়েছে, এটার পরে প্রতিবন্ধীদের বিশেষত একীভূত শিক্ষা বা শিক্ষার মূল স্রোতে নিয়ে আসার জন্য কি কি আছে এবং কি কি করা যেতে পারত। গবেষকের দৃষ্টিভঙ্গি থেকে যদি আমি বিষয়টিকে দেখি তাহলে এর একটু গভীরে যেতে হবে এবং চ্যালেঞ্জগুলোকে একটু ক্রিটিক্যালি অ্যানালিসিস করতে হবে। যেমন বেশ কিছু আইনের কথা বলা হয়েছে, তার বেশ কিছু আইনের মধ্যে কিছু ত্রুটি বা বলা যায় যে কিছুটা কন্ট্রাডিকশন রয়েছে, যেগুলো অনেক সময় চ্যালেঞ্জ গুলো মোকাবেলা করতে আমাদেরকে বাধা হিসেবে কাজ করছে। আমি যদি দুটো ছোট উদাহরণ দিই, যেমন আমাদের বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন আছে, যেটি আমাদের সেই ইএফএ ডিক্লারেশনের ফলশ্রুতিতে আমরা করেছি। সেখানে বলা আছে যে বিশেষ করে বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের ক্ষেত্রে বলা আছে একজন শিক্ষা অফিসার ইচ্ছা করলে বিশেষ কারণ তাকে কোনো শিশু যদি শিক্ষায় অংশগ্রহণ করতে না পারে তাকে শিক্ষা কার্যক্রমের আওতার বাইরে রাখতে পারে। তাহলে এখানে প্রশ্ন আসে আসলে শিক্ষা অফিসারের সেই দক্ষতা আছে কিনা, সেই অভিজ্ঞতা আছে কিনা, সেই প্রশিক্ষণ আছে কিনা, তিনি শিশুটিকে আইডেন্টিফাই করতে পারবেন কিনা। দ্বিতীয় হলো যে একজন শিশুর প্রতিবন্ধিতা থাকা মানেই কিন্তু তার যে সম্ভাবনা আছে সেগুলো কিন্তু শেষ হয়ে যাওয়া নয়। কাজেই প্রতিবন্ধিতা একটা বিষয় আর তার যে লার্নিং পটেনশিয়াল সেটি আরেকটি বিষয়। দুটোকে আমরা অনেক সময় কনফিউজ করে ফেলি, যার ফলে আমরা যখনই প্রতিবন্ধী হিসাবে একজনকে চিহ্নিত করি দেখা যায় যে তখন প্রথমেই তার সমস্যাটাকে ইনএবিলিটিকে দেখাচ্ছি, তার ভিতরে যে পটেনশিয়াল গুলো আছে সেগুলোকে আমরা তখন রেকগনাইজ করি না। এবং এই দৃষ্টিভঙ্গিটা পরিবর্তনের জন্যই কিন্তু সারা পৃথিবীতে একীভূত শিক্ষার যে আন্দোলন এটা শুরু হয়েছে। এবং রাশমিয়া বলছিল যে এই শিক্ষা ব্যবস্থাটা এখনো বাংলাদেশে সোশ্যাল ওয়েলফেয়ার মন্ত্রণালয়ের আন্ডারেই রয়ে গেছে। এখন আমার তো মনে হয় শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল বা অবশ্যই সেখানে কিছু কার্যক্রম সেটা সম্পর্কে এখানে বেশ কিছু ভালো কার্যক্রম হচ্ছে। আমি বলবো যে আমাদের 2003 সাল থেকে যখন পিডিপি 2 কার্যক্রম শুরু হলো, প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প ফেজ 2, তখন থেকে তারা একীভূত শিক্ষা কার্যক্রমটাকে আনুষ্ঠানিকভাবে তাদের সেই কার্যক্রমের একটা অংশ হিসেবে চালু করে। এখন আপনার কাছে এরকম কি কোনো তথ্য আছে যে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় কতজন প্রতিবন্ধী শিক্ষা নিতে পেরেছে? হ্যাঁ, তারা গত যে সেন্সাস গুলো হয়েছে সেখানে দেখা গেছে যে প্রায় 30 থেকে 35 হাজার শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে, প্রতিবন্ধী শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে গত 4-5 বছরে। যে পিডিপি 2 বা 3 যেটি আমাদের এখন শুরু হয়েছে, পিডিপি 3 যেটি 2015 সাল পর্যন্ত চলবে, সেখানেও দেখা যাচ্ছে যে বলা হচ্ছে মাইল্ড টু মডারেট প্রতিবন্ধী যারা, তাদেরকে শুধু এই কার্যক্রমে অংশগ্রহণ করতে দেওয়া হবে। পিডিপি 2 এবং 3 তে যেটা বলা হয়েছিল যে স্কুল বিল্ডিং এ র্যাম্প থাকতে হবে, তাদের জন্য অ্যাক্সেসিবল টয়লেট থাকতে হবে। আসলে এই গ্রাম পর্যায়ে যেখানে আমরা দরিদ্র প্রতিবন্ধীরা বাস করে, নারীরা বাস করে, সেই স্কুলের অবস্থা সেখানে কি এখনো র্যাম্প তৈরি হয়েছে বা প্রতিবন্ধীদের নারীদের বা জন্য একটা আলাদা টয়লেট আছে? এরকম আসলে আমরা যে আন্দোলনের সাথে জড়িত, যে তৃণমূল পর্যায়ের অভিজ্ঞতা থেকে যেটা আমরা বলবো, এখন পর্যন্ত প্রতিবন্ধী মানুষদের বা প্রতিবন্ধী নারীদের জন্য ওইভাবে কোনো টয়লেট বা ওইভাবে র্যাম্পের ব্যবস্থা নেই। হয়তো বা আমরা আন্দোলন যে জায়গাগুলোতে করছি, আমরা ধরেন দেশের 27টা জেলায় 23টা জেলায় কাজ করি, সেই জায়গাগুলোতে আমরা বিভিন্ন সভা সেমিনার করার ফলে কিছুটা পরিবর্তন আসছে, কিন্তু ওরকম র্যাম্প কিছু জায়গায় আছে, কিন্তু টয়লেট এখন পর্যন্ত প্রতিবন্ধী নারীদের জন্য। জাতীয় পরিবীক্ষণ কমিটির সিদ্ধান্ত ক্রমে শিক্ষা মন্ত্রণালয় যত স্কুল বানাবে নতুন সবগুলোকে র্যাম্প দেবে, এবং এলজিডি যে সমস্ত নতুন ভবন নির্মাণ হচ্ছে সেগুলো র্যাম্প দেবে। এবং ওই যে পরিবীক্ষণ কমিটি আরও সিদ্ধান্ত ক্রমে যেমন বিমানবন্দর, আমাদের স্টেশন, ট্রেন স্টেশন, লঞ্চ স্টেশন সবগুলো কিন্তু র্যাম্প এরা দেখেছে। আপনারা তো দেখলে দেখছি। স্যার কাছে আমার একটা প্রশ্ন, যেটা হচ্ছে যে নাসমিয়া বলেছিল যে, এবং আমরা দেখেছি যে বাংলাদেশের নারীদের শিক্ষার অগ্রসরের ক্ষেত্রে উপবর্তীর একটা ভূমিকা আছে, এবং সরকার হচ্ছে যে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য এবারে যে বাজেট আছে সেখানে প্রায় 29,000 প্রতিবন্ধী শিক্ষার্থীর জন্য প্রায় 9 কোটি টাকা বা 10 কোটি টাকা, 9 কোটি 70 লক্ষ টাকা বরাদ্দ করেছে। কিন্তু আবার যদি আমরা দেখি ওভারঅল সরকারের বরাদ্দ, তাহলে হচ্ছে যে প্রায় হচ্ছে যে 150 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে প্রায় 100 কোটি শিক্ষার্থীর জন্য। এখন যদি মেইন স্ট্রিম শিক্ষার কথা দেখি, তার তুলনায় প্রতিবন্ধীদের জন্য যে বরাদ্দটা
একেবারে পিনাট, একেবারে অল্প, এত বৈষম্য। আচ্ছা মুশাররফ, আপনার ইনফরমেশন জানাচ্ছি যে বর্তমানে যে আমাদের যে জরিপ হয়েছে, আগে বলা হয় যে বাংলাদেশি জনসংখ্যার 10% লোক প্রতিবন্ধী। আসলে আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় আমরা একটা জরিপ করেছি, সেটা প্রাথমিক যে ডাটা আছে সেটা কিন্তু সরকারের 1 থেকে 1.5%। আচ্ছা, সেটাও যদি আপনারা একটু মেনে নিলাম যে 1.5% আছে, তাহলে তো হচ্ছে যে মেইন স্ট্রিম শিক্ষার জন্য যে টাকাটা বরাদ্দ করা হচ্ছে তার 1.5% তো বাংলাদেশে পাবে, প্রতিবন্ধীরা পাবে। সেই 1.5% পেলেও কিন্তু হচ্ছে 22.5 কোটি টাকা বরাদ্দ হওয়া উচিত, কিন্তু সেখানে দেখা হচ্ছে মাত্র 9 কোটি 70 লক্ষ। আচ্ছা, আমরা কিন্তু এই প্রতিবন্ধীদের ছাত্রছাত্রীদের যে শিক্ষা উপবৃত্তি, এটা কিন্তু আমরা শুরু করছি 2007-08 সালে, এবং প্রতি বছর কিন্তু এটা বাড়তেছে, প্রতি বছর। এবং আপনি জানেন যে এই বছর আমরা 9 কোটি 70 লক্ষ টাকা ভাতা প্রদান করছি, এবং এখানে প্রায় 20,482 জন প্রতিবন্ধী ছাত্রছাত্রী উপকৃত হচ্ছে। এবং আমরা প্রাথমিক ছাত্রদের দিচ্ছি 300 টাকা, মাধ্যমিক 450 টাকা, কলেজ লেভেল দিচ্ছি 600 টাকা, এবং স্নাতক বা তারুদের 1000 টাকা আমরা দিচ্ছি। তবে আমরা চেষ্টা করছি অর্থ মন্ত্রণালয়ের সাথে দেনদার করে যে এই ভাতা যাতে আরো বাড়ে। আরেকটা হচ্ছে যে আমরা যেটা হচ্ছে আমাদের যে বিশেষ শিক্ষা আছে, বিশেষ শিক্ষা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আছে, তাদের স্ট্যান্ডার্ড, তারপর হচ্ছে যে শিক্ষকের প্রশিক্ষণ, তারপর কিছু ফান্ডিং, সবকিছু মিলিয়ে। তো এখন হচ্ছে যে এই সমস্ত চ্যালেঞ্জগুলোকে আমরা কিভাবে ওভারকাম করতে পারি? আমাদের যে মূলধারা শিক্ষা ব্যবস্থা রয়েছে, সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে যে কারিকুলাম রয়েছে সেটার সাথে বিশেষ শিক্ষা কারিকুলামের একটা লিঙ্ক দরকার, এবং সেই সাথে মূলধারা শিশুরা এবং বিশেষ শিশুরা যাতে তাদের মধ্যে ইন্টারাকশনের সুযোগ পায়, সেই সুযোগগুলো নিশ্চিত করা। এবারে যে প্রতিবন্ধী আইনটা হয়েছে সেখানেও মনে বলা আছে যে আমরা হচ্ছে বিশেষ শিক্ষাকে মূল স্রোতধারার মধ্যে নিয়ে আসবো। ধন্যবাদ। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকবেন।